আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব নিয়ে কথা বলবো। ২০২৪ সনের জুলাই মাসে যখন বাংলাদেশের সমস্ত রাজপথগুলো উত্তপ্ত ছিল, বাংলাদেশের আনাচে কানাচে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অঝরে রক্ত ঝরছিল, ঠিক সেই সময়টাতে একজন সৈনিক হিসেবে, একজন কর্মী হিসেবে, একজন মানুষ হিসেবে আমিও রাজপথে ছিলাম। এবং অন্য যেকোনো মানুষের রাজপথে থাকার যেভাবে গুরুত্ব, আমার উপস্থিতি তার চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ ছিল না। আমি আমার মন নিয়েছিলাম, মস্তিষ্ক নিয়েছিলাম, সহায় নিয়েছিলাম, সম্পত্তি নিয়েছিলাম, আমার রাজনৈতিক ক্যারিয়ার নিয়েছিলাম এবং আমার জীবনটি যেকোনো সময় চলে যেতে পারে এরকম অনিশ্চয়তার মধ্যেও আমি রাজপথে ঘুরে বেড়িয়েছি, কথা বলেছি, লিখেছি এবং জনমত গঠন করা থেকে শুরু করে যারা বিপ্লবী ছিলেন কিংবা রাজনৈতিক যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের সঙ্গে, প্রায় সবার সঙ্গেই আমার একটা যোগাযোগ ছিল। তো কাজেই এই জুলাই বিপ্লব যখন সফল হলো, যে কজন মানুষ বাংলাদেশের সবচেয়ে খুশি ছিলেন আমি তাদেরই একজন। কোনো লেনাদেনা ছিল না, কোনো পাওনা ছিল না, কোনো আশা ছিল না। শুধু এই বিপ্লব সফল হয়েছে, আমি ঘরে উঠে গিয়েছি, আমি আমার আপন কর্মে ব্যস্ত হয়ে পড়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের জমানাতে কোনো দিন কারো কাছে যায়নি, কাউকে একটা টেলিফোন করিনি, কারো একটা ফোন রিসিভও করিনি, কোনো সুপারিশ করিনি কারো জন্য, নিজের জন্য তো প্রশ্নই আসে না। আবার একইভাবে যখন তারেক রহমান সাহেব এলেন, সেই সময়টাতে বহু মানুষ বহু চেষ্টা করলো, কত মানুষ ছুটোছুটি করলো। বিএনপির কোনো নেতা বলতে পারবেন না তাদের কারোর সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হয়েছে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে। তাদের কাছে গিয়েছি, কিছু চেয়েছি, চাওয়ার মতো ভাবসাব করেছি, বা আমার মনের মধ্যে তারা কোনো লোভ লালসা দেখেছেন একথা কেউ বলতে পারবে না। শুধুমাত্র জুলাই থাকুক, জুলাই বেঁচে থাকুক, সফল হোক, এই কামনা থেকে আমি আমার আপন কাজ করে চলেছি। ২ বছরের মধ্যে বহু ঘটনা ঘটেছে, আর সে সকল ঘটনার মধ্যে যেগুলো দৃশ্যমান, একটি হলো ইউনূস রেজিমের পতন হয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে যারাই সহযোগী ছিলেন, প্রতিটি মানুষ আমাদের এই সমাজে কারো কাছে ঘৃণিত, কারো কাছে নিন্দিত, কারো কাছে প্রতিশোধের উপলক্ষ। সুযোগ পেলে তারা এই সকল লোকদের উপর প্রতিশোধ চরিতার্থ করবে। কেন করবে, কি করবে সেটা অন্য একটা বিষয়। আমি শুধুমাত্র সিনিয়রগুলো বলছি। এরপর এই জুলাই আগস্টে যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা বলেন, জুলাই বিপ্লবী বলেন, তাদেরকে নিয়ে এখন যে সকল আজে বাজে কথা বলা হচ্ছে, যে সকল শব্দ উচ্চারণ করা হচ্ছে এবং যে সকল অরুচিকর খবরাখবর বের হয়ে আসছে, তাদের অর্থনৈতিক, তাদের জৈবিক, তাদের লোভ, তাদের লালসা, তাদের কামনা বাসনা থেকে শুরু করে এমন সব বিষয় সমন্বয়কদের সম্পর্কে, জুলাই যোদ্ধাদের সম্পর্কে চলে আসছে যে এখন খুব অল্প সংখ্যক মানুষ ছাড়া বেশিরভাগ মানুষ জুলাই এবং জুলাই যোদ্ধার সম্পর্কে কথা উঠলে কেউ মুখ ফিরিয়ে নেয়, কেউ মুখ দিয়ে একটা বাজে শব্দ বলে। আর এই জুলাইয়ের যারা প্রতিপক্ষ, আওয়ামী লীগের যারা লোকজন, তারা এই জুলাই সম্পর্কে প্রকাশ্যে এমন সব কথাবার্তা বলছে যে সকল কথাবার্তা সাধারণত জুলাই যোদ্ধারা কয়েকদিন আগ পর্যন্ত আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে বলতো। ২ বছরের মাথায় পরিস্থিতি এমন একটা জায়গাতে এসে পৌঁছে গেছে, মানুষ এখন আর আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো নেতিবাচক কথা শুনতে চায় না। বরং তাদের কাছে যদি এই আন্দোলনকারী জুলাই যোদ্ধা, এনসিপি, জামাত, বিএনপি যারা এই সময়টাতে ক্ষমতার অংশীদার, তাদের সম্পর্কে যে কোনো নেতিবাচক কথা আপনি বলেন, সঙ্গে সঙ্গে কান খাড়া করবে, তারপরে নিজে দাঁড়িয়ে যাবে, আপনাদেরকে বসাবে,
এবং বলবে যে, "ভাই আরও কিছু বলেন। শুনতে খুব ইচ্ছা করছে। এই কোন লোক বিদেশে কত টাকা পাচার করেছে? কার কয়টা গার্লফ্রেন্ড আছে? কে কতটা টাউটারি করেছে? কে কতটা বাটপারি করেছে? কার পাঞ্জাবির পকেট ভরে গেছে টাকাতে? কে কোন জঙ্গিবাদের সাথে জড়িত? কে আমেরিকার ডিপ এজেন্টের লোক ছিল? কে আওয়ামী লীগের এজেন্ট ছিল? কে বিএনপির এজেন্ট ছিল? তারেক রহমান সাহেব লন্ডন থেকে কার সাথে যোগাযোগ করেছেন?" এই কথাগুলো মানুষ এখন শুনতে চাচ্ছে। এর ফলে কি হলো? একটা সময়, এটা ২০২৪ সনের নভেম্বর, ডিসেম্বর, এমনকি ২০২৫ সনের জানুয়ারি, ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ট্রেন্ডটা চালু ছিল। মানুষ জুলাই যুদ্ধ হতে চেত। মানুষ বলতে চাইতো, "আমি জুলাই যুদ্ধের মাস্টারমাইন্ড, অথবা আমি জুলাই যুদ্ধের মাস্টারমাইন্ডের আত্মীয়, শালা, সম্বন্ধী, ভাগিনা, ভাতিজা ইত্যাদি।" কিন্তু এখন যদি আপনি কাউকে গিয়ে এ ধরনের কথাবার্তা বলতে চান, তারা মুখ ফিরিয়ে নেবে। ইতিমধ্যে এই পুরো যে বিপ্লবের যে প্রক্রিয়াটি, এটির যে একটা রিদম আছে, এটির যে একটা কাব্যগাথা আছে, এটির যে একটা সাহিত্য আছে, এটি পুরো মানে রিভার্স হয়ে গেছে। এখন জুলাইয়ের ইতিহাস অন্ধকারে। অনেকটা সেই যে সকল আমরা খুব গোপনে যে সকল বই ছোটকালে পড়তাম, আপনাদের মনে আছে যে পিন দিয়ে আটকানো থাকতো, গোপন প্রেমের রগরগে কাহিনী, কিংবা লেডি চ্যাটার্সলিস লাভার, বা অন্যান্য যে সকল যৌন উত্তেজক বই, নিষিদ্ধ রাজনীতির বই, এই জিনিসগুলো সমাজে যেগুলো পাওয়া যেত, আমরা খুব গোপনে গোপনে যে বইগুলো অনেকে পড়তাম বা আপনারা পড়তেন। তো সেই রকম আসলে জুলাইয়ের যে প্রকৃত ইতিহাস, সেই ইতিহাসটা সামনে আনা যাচ্ছে না। এখানে সবাই প্রশ্ন করছে যে এই যে এত বড় একটা বিপ্লব হলো, এটা কি কেবলই মাত্র কোটা বিরোধী আন্দোলন ছিল? এটা কি এই কোটা বিরোধী আন্দোলনের অল্প কয়েকজন যারা নেতৃত্ব ছিলেন, তাদের আহ্বানে সারা বাংলাদেশে যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বের হয়ে এলো, তারা কি এই কোটা পদ্ধতি চালুর জন্য এলো? নাকি শেখ হাসিনার বিরুদ্ধে তাদের যে পুঞ্জীভূত ক্ষোভ এবং বিক্ষোভ ছিল, সেটাকে উদ্গীরণ করার জন্য এলো? নাকি এরকম একটা নাটক তৈরি করা হয়েছিল, পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছিল, এরকম একটা ভাইব তৈরি করা হয়েছিল যে মানুষের মধ্যে আবেগ তৈরি হয়ে যায়, এবং সেই আবেগে মানুষ রাস্তায় নেমে আসে। আর মানুষ যখন রাস্তায় নেমে এসেছিল আবাল বৃদ্ধ বনিতা, ঠিক সেই সময়টাতে যারা পর্দার আড়ালের খেলোয়াড়, তারা খেলে দিয়েছে। কেউ AK-47 হাতে নিয়েছে, কেউ স্নাইপার রাইফেল হাতে নিয়েছে, কেউ তলোয়ার হাতে নিয়েছে, আরও অনেক কিছু। এই কথাগুলো এখন আর কেউ প্রকাশ্যে আলোচনা করতে চাচ্ছে না। এর কারণ হলো যে বেশিরভাগ মানুষ আন্দোলনে মোরাললেস, বুঝে হোক না বুঝে হোক, আবেগের কারণে হোক, সবাই গিয়েছে। তো এই বিষয়গুলো যত বেশি আলোচনা করছে, তারা সবাই ভয় পাচ্ছে। যেমন আমি ভয় পাচ্ছি যে ঠিক আছে, আমি তো ২০১৪ সন থেকে এরকম চ্যাটাং চ্যাটাং কথা বলে আসছি। তো এখন দেখা গেল ভবিষ্যতে আওয়ামী লীগ এলো বা অন্য কোনো দল এলো, আচ্ছা ঠিক আছে, গোলাম মোল্লা রনিকে ধরে আনো, এনে তার কাছে একটু জিজ্ঞাসা করো যে তার সাথে তারেক রহমান সাহেবের সাথে কি কথা হয়েছিল, তার সাথে জামাতের লোকজনের কি কথা হয়েছিল, এনসিপির লোকজনের সাথে কোনো কথাবার্তা হয়েছিল কি না, তার সাথে মার্কিন ডিপ স্টেটের কোনো কথা হয়েছিল কি না, কিংবা বিদেশের যারা ইল্লু পিঙ্কু আছে তাদের সাথে কোনো কালে কথা হয়েছিল কি না। যারা পালিয়ে যাবে তারা তো যাবেনই, কিন্তু যারা দেশে থাকবেন, আমাদের মতো যারা দেশে মরে গেলেও থাকবেন, প্রতিটি মানুষের মধ্যে এ ধরনের একটা ভয়, ডিবি অফিসে নিল, ডিজিএফআই অফিসে নিল, নিয়ে এই ধরনের কথাবার্তা প্রশ্ন করলো। এখন ধরেন আপনি কিছু জানেন না, শুধুই মাত্র আবেগের বশে আপনি রাস্তায় নেমেছেন, আবেগের বশে অনেক কথা বলেছেন। এখন সেই সকল কথাবার্তা ক্লিপ, এগুলো কেন আপনি বলেছেন, আফটার 2 ইয়ার্স 3 ইয়ার্স যদি আপনাকে এগুলো জিজ্ঞাসা করা হয়, আপনি রীতিমতো সোদনা হয়ে যাবেন, বেকুব হয়ে যাবেন। এবং যখন আপনাকে কোনো কর্তৃপক্ষ এভাবে জিজ্ঞাসা করবে, আপনার হাত পা থরথর করে কাঁপতে থাকবে। তো এর ফলে কি হলো,
মানে এই যে জুলাই নিয়ে যে আবেগ ছিল, উচ্ছ্বাস ছিল এবং সবাই যেভাবে নিজেদেরকে জুলাই যোদ্ধা মনে করতেন, এখন সেখান থেকে ক্রমশ মানুষ জাস্ট অনেকটা সেই হরলিক্সের মতো, আমি এমনি খেয়েছি। হরলিক্সের একটা বিজ্ঞাপন হতো না? খুব সুন্দর, যে আমি তো এমনি খাই। কেউ পুষ্টির জন্য খায়, কেউ প্রয়োজনে খায়। কিছু মানুষ আছে এমনি হরলিক্স খায়। ভালো লাগে। আমাদের দেশে কিছু মানুষ আছে রাস্তায় লোকজন দাঁড়ানো দেখলে তারা দাঁড়ায়। মসজিদে দাঁড়িয়ে নামাজে দাঁড়ায়। কেউ যদি কোনো কারণে একটু কাশিয়ে দেয়, তো যে লোক জীবনে গত ২-৩ বছরে কাশিয়ে নেই, সেই দিনও তাকে কাশতে হবেই মসজিদের মধ্যে। করে এরকম একটা কাশি দিতেই হবে। এরপরে নামাজে দাঁড়িয়েছে, সেজদায় কোনো হয়তো অবোধ বালক, বালিকা, সে হয়তো কিক করে হেসে দিয়েছে। ৮০ বছরের বুড়া লোকটি পাশে, তাকেও হাসতে হবে। হাসতে তার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে গেছে। ওই যে শিশুকে হেসেছিল, সে হয়তো থেমে গেছে, কিন্তু বুড়া আর থামছে না। রাস্তাতে আপনি যাচ্ছেন, হঠাৎ করে দেখা গেল যে দাঁড়িয়ে ৩-৪ জন লোক একটা ওয়ালের ওখানে দাঁড়িয়ে প্রস্রাব করছে। আপনার কোনো দরকার নাই। আপনি গাড়ি থামাবেন, মোটরসাইকেল থামাবেন বা বাজার সওদা নিয়ে যাচ্ছেন। আপনি ওখানে আপনার প্রস্রাব করতে হবে ঠিক ওই জায়গাতে লাইনে দাঁড়িয়ে। এই হলো আমাদের দেশের লোকজনের একটা স্বাভাবিক অবস্থা। হুজুকে চলে। তো জুলাই এবং আগস্টে যে হুজুক সারা বাংলাদেশে চলেছিল, প্রথম দিকে এই হুজুকের দাবিদার হিসেবে আমরা সবাই দাবি করেছি। আর এখন ধীরে তার থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। কারণটা কি? প্রথম কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা। দ্বিতীয় কারণ, ওই সময়টিতে আওয়ামী লীগ বিরোধী যে সকল শক্তি ছিল, যাদের প্রতি একটা পাবলিক সেন্টিমেন্ট ছিল, প্রায় সবাই ৩ থেকে ৪ মাসের মধ্যে চাঁদাবাজি, মাস্তানি, দখলবাজি ইত্যাদি বিভিন্ন কর্মে যে রেকর্ড তৈরি করেছে, সেই রেকর্ডগুলো আওয়ামী লীগ জমানার ১৭ বছরের সকল রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছে। ফলে কি হলো? মানুষের মোহ কেটে গেছে, আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরপর যেটা হলো যে মানুষের কর্ম, সেই কর্মসংস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং যাকে বলা হয় তাদের যে নিত্যনৈমিত্তিক প্রয়োজন, একই সঙ্গে তার নিরাপত্তা ভাবনা, নিরাপদে নির্বিবাদে চলার গ্যারান্টি, বাঁচার গ্যারান্টি, চিকিৎসার গ্যারান্টি, রাষ্ট্র, সমাজ, সংসারে যে উপকরণগুলো রয়েছে প্রায় সব কিছু রীতিমতো আবর্জনায় পরিণত হয়েছে। মানুষের স্বপ্ন বিলীন হয়ে গেছে। প্রায় সব ক্ষেত্রে হাহাকার এবং চারিদিক থেকে শুধু হায়নার চিৎকার। যে সকল কথা শুনছি ভালো লাগছে না, যে সকল দৃশ্য দেখছি একেবারে অপছন্দ। ফলে আগামীকালটি আপনার আমার কেমন যাবে, আগামী বছরটি কেমন যাবে, এই বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আর এরই মধ্যে যখন ২০২৬ সনের জুলাই মাস চলে এলো, ঠিক সেই সময়টাতে মানুষের ক্রোধ এবং ক্ষোভ কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে, বাংলাদেশের একজন অত্যন্ত শীর্ষস্থানীয় অভিনেত্রী, প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী, অনেকের কাছে সমালোচিত, আবার অনেকের কাছে নন্দিত। তার মেধা, তার যোগ্যতা, তারপরে তার রুচি, তার শিল্পমনা, তার অভিনয় দক্ষতা, তার নৃত্য পটীয়সীয়তা, তার বংশমর্যাদা, মানে এইগুলো নিয়ে আপনি একটা স্পট ধরতে পারবেন না। তার একটি অপরাধ, সেটি হলো সে বাবার বয়সী একজন মানুষের প্রেমে পড়েছে, তার সঙ্গে বিয়ে করেছে, তার ঘরণী হয়েছে। এছাড়া আপনি মেহের আফরোজ শাওনকে যদি তার বাবার পরিচয় মোহাম্মদ আলীকে ধরেন, তার মায়ের পরিচয় তহুরা আলীকে ধরেন, তার নিজের পরিচয় ধরেন, তার ছাত্র জীবন সব কিছু ধরেন, আপনি এই বাংলায় অহরহ তার পাশে দাঁড়ানোর মতো, এরকম দাঁড়ানোর মতো রমণী খুঁজে পাবেন না। একমাত্র সেই একজন দুজন তার যারা সহশিল্পী ছিলেন, আমার এই মুহূর্তে মনে আসছে না, বাট মেহের আফরোজ শাওন ইজ অনন্যা সব দিক থেকে। সেই মেহের আফরোজ শাওন জুলাইয়ের পরপরই সে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে।
এবং ইদানিং বক্তব্য দিতে সে ধৈর্য হারিয়ে ফেলেছে এবং রিসেন্টলি সে এই জুলাই মাসের একদম প্রথম দিকে জুলাই সিডিআই, আপনাদের সবাই জানেন এর অর্থ। তো ছেলেরা বলে, কিন্তু মেয়েদের মুখে এই ধরনের কথা, বিশেষ করে মেহের আফরোজ শাওনের মতো এমন একজন মানে একেবারে প্রথম সারির প্রথম শ্রেণীর শিল্পী, নাট্যকার, লেখক, পরিচালক এবং বিশেষ করে হুমায়ুন আহমেদের স্ত্রী, বুদ্ধিমতী, সাহসী, তার মুখ থেকে এই ধরনের কথা আসা মানেই মানে আপনি বুঝতে পারেন যে এই জুলাইয়ের যোদ্ধা এবং জুলাইয়ের যে ইতিহাস সেটি এখন কোন পর্যায়ে নেমে এসেছে। সারা বাংলাদেশ তোলপাড় চলছে শাওনকে নিয়ে, যে যার মতো গালাগালি করছে, কিন্তু গালাগালি করেন, আপনার ভালো লাগে শাওনকে গালাগালি করতে, আপনি করেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে শাওনকে এই কথা বলল বা শাওনের মতো অন্যান্য হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এই কথাগুলো যারা বলছে, আপনি তাদেরকে তো টিকিটে পাচ্ছেন না। শাওন দৃশ্যমান, সে সেই কথাগুলো বলেছে তাই বলছেন, কিন্তু তার আগে এরকম ঘটনা তো হওয়ার কথা না। আমরা এত কিছুর পরেও ৭১ মহান মুক্তিযুদ্ধকে মাথায় করে রেখেছি। এমনকি যারা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, তারাও মুক্তিযুদ্ধকে মাথায় করে রাখতে চাচ্ছে, মাথার তাজ বানাতে চাচ্ছে, তারা মুক্তিযোদ্ধা হতে চাচ্ছে, মুক্তিযোদ্ধার ছেলে সন্তান নাতিপুতি হতে চাচ্ছে, মুক্তিযোদ্ধাদের শালক দুলাভাই হতে চাচ্ছে, শিশু মুক্তিযোদ্ধা হতে চাচ্ছে। কিন্তু এখন কয়জন মানুষ জুলাই যুদ্ধ হতে চাচ্ছে? কয়জন মানুষ এখন সমন্বয়ক হতে চাচ্ছে? কয়জন মানুষ সমন্বয়কের শ্যালক দুলাভাই বা জুলাই যোদ্ধার দুলাভাই, শ্যালক, পিতামাতা হতে চাচ্ছে? এই বিষয়গুলো যদি আপনি মূল্যায়ন করেন, তার সাথে সাথে ২০২৪ সনের জুলাই মাসের সেই রক্তাক্ত দিনগুলি যদি আপনি স্মরণ করেন, বিশ্বাস করেন, আপনি হিসাব মিলাতে পারবেন না। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।